অপারেশন সিন্দুরের পর ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে বিভিন্ন দেশে ভারতীয় ডেলিগেটসরা যাবে এবং সেখানে গিয়ে পাকিস্তান কিভাবে জঙ্গিদের নিয়ে কার্যকলাপ চালাচ্ছে সেইটা দুনিয়ার সামনে তুলে ধরবে। সেই মতো 7খানা ডেলিগেশন টিম তৈরি করা হয় এবং 33টা দেশে পাঠানো হয়। এই প্রোগ্রাম সফল হয়, তার কারণ হচ্ছে মোটামুটিভাবে প্রত্যেকটা দেশই ভারতের পাশে থাকে টেররিজম ইস্যুতে। এখন এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গেই পাকিস্তান ঠিক ভারতের মতো করেই কপি পেস্ট করতে যায়, কিন্তু কপি পেস্ট করতে গিয়ে আমেরিকায় গিয়ে পাকিস্তান একেবারে ল্যাজে গোবরে হয়েছে, বা বলা ভালো একেবারে বেইজ্জত হয়েছে। পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের প্রাক্তন ফরেন মিনিস্টার বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে একটা টিম আমেরিকায় পৌঁছয় এবং সেখানে গিয়ে আলোচনার সময় আমেরিকান কংগ্রেসম্যান ব্র্যাড শিরম্যান তিনি পাকিস্তানের যে ডেলিগেশন টিম ছিল তাদেরকে এই উপদেশ দেয় যে পিস ডেলিগেশন টিমের তখনই আসা উচিত যখন পাকিস্তান তার নিজের দেশে 4টে কাজ সম্পূর্ণ করুক, তারপরেই যেন এখানে আসা হয়। তার আগে বেফালতু এখানে এসে খুব একটা কিছু লাভ নেই। এবারে এই 4টে কাজ কী কী? প্রথম হলো যে পাকিস্তানে যে লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদের মতো যে টেরর তৈরি করার, জঙ্গিদের তৈরি করার যে কারখানা চলছে সেই কারখানাকে বন্ধ করতে হবে। তার কারণ এইগুলো গ্লোবালি টেররিস্ট অর্গানাইজেশন, এটা নিয়ে কোনো সংশয় নেই, এবং এগুলো যে পাকিস্তানে চলছে সেটাও দুনিয়া জানে, তাই এগুলোকে আগে বন্ধ করতে হবে। 2 নম্বর, পাকিস্তানে যারা মাইনরিটি আছে, হিন্দু, খ্রিস্টান, এমনকি আহমেদিয়া মুসলিমরা, তাদের ভোটের অধিকার নেই, এমনকি তাদের নিজের পক্ষে যে কোর্টে যাবে তারা সেইটুকু অধিকার পর্যন্ত পাকিস্তান তাদেরকে দেয় না। এইবারে আহমদিয়া মুসলিমদের বকরিদ পর্যন্ত পালন করতে দেয়নি পাকিস্তান সরকার, বা বকরিদের আগেই ঘোষণা করা হয়েছিল যে যদি তারা বকরিদে যে নামাজ পড়া হয় যদি সেটা তারা পড়ে, বা যে পশু বলি দেওয়া হয় সেইটা যদি তারা করে তাহলে তাদের ফাইন করা হবে। ফলে এই দুটো কিন্তু ভীষণভাবেই পাকিস্তানের বিপক্ষে গেছে। এইবারে আসি 3 নম্বরে। 3 নম্বর হলো যে শিরম্যান উমর শেখের কথা জিজ্ঞেস করে যে উমর শেখকে পাকিস্তান কবে ঠিকঠাক মতো পানিশমেন্ট দেবে। এবারে উমর শেখকে 1999 সালে ভারতের IC-814 হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ভারতীয় হোস্টেসদের ছাড়ার বদলে 3 জন জঙ্গিকে ছেড়ে দেয় ভারত। তার কারণ হচ্ছে এছাড়া কোনো উপায় ছিল না। সেই 3 জন জঙ্গির মধ্যে একজন হলেন উমর শেখ, আর 2 নম্বর হলো মাসুদ আজহার। রিলিজ হওয়ার পরেই কিন্তু মাসুদ আজহারই জৈশ ই মোহাম্মদ অর্গানাইজেশন চালু করে দেয়। উমর শেখ প্রথমে মাসুদ আজহারের সঙ্গেই ছিল, কিন্তু তারপরে এদের মধ্যে ঝামেলা হয়, এদের মধ্যে ক্যাচাল এইসব লেগেই থাকে, তারপরে স্প্লিট হয়ে যায়। এরপরে 2002 সালে আমেরিকান জার্নালিস্ট ড্যানিয়েল পার্লকে কিডন্যাপ করে এবং তারপরে তাকে হত্যা করে। এই উমর শেখকে এরপর পাকিস্তান জেলে বন্দি করে রেখেছে, কিন্তু শেরম্যানের বক্তব্য হচ্ছে যে পাকিস্তানের এই যে জঙ্গিদের জেলে থাকা আর বাইরে থাকা ওভারঅল ব্যাপারটা একই। এবারে বিলাওয়াল ভুট্টোর এই ক্ষেত্রে কপালটাও খারাপ বলতে হবে, তার কারণ এই যে ব্র্যাড শিরম্যান ইনি এই ড্যানিয়েল পার্লের খুব ক্লোজ ছিলেন এবং এরা বন্ধু ছিল, একই প্রফেশনে ছিল। সেই কারণেই কিন্তু শিরম্যান ড্যানিয়েল পার্লের যে হত্যা সেটা কিন্তু আজও ভুলতে পারেননি এবং সুযোগ মতো তিনি বিলাওয়াল ভুট্টোকে বেশ করে শুনিয়েও দিয়েছেন। এরপরে শিরম্যান যে 4 নম্বর কথাটা বলেন যে ডক্টর শাকিল আফ্রিদিকে পাকিস্তান কেন এখনো জেলে বন্দি করে রেখেছে। এই ডক্টর শাকিল আফ্রিদি কে? 9/11 ঘটনার পর যখন CIA ওসামা বিন লাদেনকে সারা দুনিয়া জুড়েই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু পরে এটা CIA জানতে পারে যে পাকিস্তানেই অ্যাবোটাবাদে সেখানে একটা বাড়িতে ওসামা বিন লাদেন আছে, কিন্তু সেই ব্যক্তি ওসামা বিন লাদেন কিনা সেইটা জানার জন্য DNA টেস্ট করা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছিল। সেই কারণে CIA একটা পোলিও প্রোগ্রাম চালায়, আর এই পোলিও প্রোগ্রামে ডক্টর আফ্রিদি CIA-কে হেল্প করে এবং ওই অ্যাবোটাবাদের বাড়িতে পৌঁছয় এবং সেখানে পোলিওর নাম করে DNA স্যাম্পেল নেওয়ার চেষ্টা করে। যদিও CIA এবং ডক্টর আফ্রিদির এই যে প্ল্যান সেটা কিন্তু সাকসেসফুল হয় না। এরপরে CIA ওসামা বিন লাদেনকে হত্যা করে এবং
সিআইএ এর কাজ হয়ে যাওয়ার পর তারা চলে যায়, কিন্তু এই ডক্টর আফ্রিদিকে পাকিস্তান অ্যারেস্ট করে নেয় এবং এখন অবধি এই ডক্টর আফ্রিদি পাকিস্তান জেলেই কিন্তু বন্দি আছে। এবার সিআইএ এর বক্তব্য তখন থেকেই ছিল যে কেন আফ্রিদির মতো একটা ডাক্তারকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এখন শিরমান সেই একই কথা বলেছে যে ডক্টর আফ্রিদি, যিনি ওসামা বিন লাদেনের মতো একজন জঙ্গিকে ধরার জন্য বা হত্যা করার জন্য সিআইএকে হেল্প করেছিল, তার মানে তিনি ডেমোক্রেসির পক্ষে। তাহলে ডেমোক্রেসির পক্ষে এরকম একটা ডাক্তারকে কেন পাকিস্তান এখনো জেলে বন্দি করে রেখেছে? এবার এই যে চারটে কথা পাকিস্তানকে বলা হয়েছে করার জন্য, এই চারটের মধ্যে একটাও পাকিস্তানের পক্ষে যে করা সম্ভব নয় এটা তো আমেরিকাও জানে। কিন্তু এই অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল। তাহলে হঠাৎ করে আবার আমেরিকারই ইউটার্ন কেন? কারণ এই কারণে যে এইটা ইউটার্ন হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ আমেরিকাও জানে যে পাকিস্তান আদতে জঙ্গি চাষ করে এবং সেই জঙ্গি আজকে ভারতের ওপর হামলা করছে, কখন আবার 9/11-এর মতো ঘটনা আমেরিকায় ঘটিয়ে ফেলবে সেই নিয়েও কিন্তু আমেরিকা যথেষ্ট সন্দিহান আছে। সেই কারণেই একদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করা, আর একদিকে পাকিস্তানকে একটু মাঝে মধ্যে চমকে দেওয়া, যাতে অন্তত আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো আছে তারা কোনো রকম নাশকতার ছক না করে সেই দিকটা নজর রাখা। এর বাইরে কিন্তু অন্য কোনো গল্প এর মধ্যে নেই। কারণ আমেরিকা আজকে এই কথা বলছে, কালকে আবার সকালে হয়তো দেখা যাবে যে পাকিস্তানের হয়ে খুব গুণগান গাইছে। তার কারণ এই মুহূর্তে ভারত আমেরিকার চক্ষুশূল হয়ে গেছে। তার কারণ ভারতের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু দুনিয়ার সামনে নিজেদের অন্তত লজ্জা ঢাকার জন্য পাকিস্তানকে ল্যাজে গোবরে করা হলো এবং বেইজ্জত করা হলো, যদিও পাকিস্তানের মতো দেশের তাতে কিছু আসে যায় না।